আগামী সপ্তাহে গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং বোর্ড অব পিসের রূপরেখা এগিয়ে নিতে ইসরায়েল ও মিশর সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও কট্টর ইহুদি জ্যারেড কুশনার। এমন এক সময় তিনি এই সফরে যাচ্ছেন যখন ওয়াশিংটনে তার ও ট্রাম্প পরিবারের মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়িক স্বার্থ নিয়ে একের পর এক তদন্ত চলছে। কাগজে কলমে কুশনারের এই সফরের মূল লক্ষ্য হল গাজার ভঙ্গুর পরিস্থিতি স্থিতিশীল করা। এই সফরে তার সঙ্গী হচ্ছেন বোর্ড অব পিসের হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলাই মলাদেনভ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তারা প্রথমে ইসরায়েলে যাবেন এবং এরপরে কায়রোতে ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনিক দলের সঙ্গে গাজা পরিচালনার দায়িত্ব হস্তান্তরের বিষয়ে আলোচনা করবেন। বোর্ড অব পিসের মূল পরিকল্পনাটা ছিল ধাপে ধাপে গাজাকে নিরস্ত্রীকরণ করা। হামাস একটি ফিলিস্তিনি তৃতীয় পক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করবে এবং এর বিনিময়ে ইসরায়েল গাজা থেকে তাদের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে। হামাস এই পরিকল্পনার প্রাথমিক সংস্করণে রাজিও হয়েছিল, কিন্তু গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কট্টরপন্থী জোট শরিকদের প্রবল চাপে প্রকাশ্যে এই নিরস্ত্রীকরণের পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর প্রকাশ্য বক্তব্য হল, হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে না। এই পুরো কাঠামোটি গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির উপর দাঁড়িয়ে আছে, যেখানে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছিল। তবে পর্দার পেছনে কূটনীতি এত সরল নয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী প্রকাশ্যে এই প্রস্তাব বিরোধিতার কয়েকদিন আগেই নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ফোনে কুশনারকে পরিকল্পনাটিকে একটি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে নেতানিয়াহুর এই প্রকাশ্য কঠোর অবস্থান মূলত আসন্ন অক্টোবরের ইসরায়েলি নির্বাচনকে সামনে রেখে একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। প্রকাশ্য বিরোধিতার আড়ালে কূটনৈতিক আলোচনা এখনও সচল রয়েছে, আর কুশনারের এই সফর মূলত সেই আলোচনাকে ঘরোয়া রাজনীতির চাপ সামলে আবার লাইনে আনার চেষ্টা। জ্যারেড কুশনারের সাথে ইসরায়েলের সম্পর্ক আজকের নয়। তিনি একটি গোঁড়া ইহুদি পরিবারে বড় হয়েছেন এবং নিজেকে একজন গর্বিত জায়নিস্ট বা ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক হিসেবে পরিচয় দেন। ইসরায়েলের রাজনীতির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এতটাই গভীর যে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে কুশনারের বাবার কাছে বেড়াতে যেতেন তখন তিনি জ্যারেড কুশনারের নিজের শোবার ঘরেই ঘুমিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনার যখন আব্রাহাম চুক্তি করিয়েছিলেন তখন তিনি ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আলাদা রাষ্ট্রের দাবিকে পুরোপুরি এড়িয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আরব দেশগুলো যেন ফিলিস্তিনকে ভুলে সরাসরি ইসরায়েলের সাথে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিশ্লেষকদের মতে সেই একতরফা নীতিরই ভয়াবহ পরিণতি 2023 সালের 7 অক্টোবরের হামলা এবং বর্তমানের দীর্ঘস্থায়ী গাজা যুদ্ধ। তার এই দীর্ঘদিনের একপেশে নীতি এবং ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক লবিং করার কারণে অনেকেই মনে করেন তার শান্তি চুক্তির আড়ালে আসলে ইসরায়েলের রাজনৈতিক ও কৌশলগত সুবিধাই লুকিয়ে থাকে। কুশনার যে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন সেখানকার মাঠ পর্যায়ের বাস্তবতা অত্যন্ত ভয়াবহ। গাজায় যুদ্ধবিরতি এখন কেবল নামমাত্র। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই সেই বিরতি লঙ্ঘন করে এখন পর্যন্ত অন্তত 1,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে। 2023 সালে 7 অক্টোবরের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা 75,000 ছাড়িয়েছে। ইসরায়েল ধীরে ধীরে গাজার নিয়ন্ত্রণ এলাকা বাড়িয়ে এখন প্রায় 80% ভূখণ্ড নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর প্রশ্রয়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাবে গত 1.5 বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের 3033টি হামলার ঘটনা ঘটেছে। ঠিক এমন এক রক্তক্ষয়ী বাস্তবতায় দাঁড়িয়ে গাজার ভবিষ্যৎ ও নিরস্ত্রীকরণ নিয়ে দর কষাকষি করতে যাচ্ছেন কুশনার। কূটনৈতিক তৎপরতার আড়ালে মধ্যপ্রাচ্যে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক জাল অবিশ্বাস্যভাবে বিস্তৃত হচ্ছে। হোয়াইট হাউস ছাড়ার পর কুশনারের অ্যাফিনিটি পার্টনার্সে সৌদি আরবের PIF $2 বিলিয়ন বিনিয়োগ করে, যা বর্তমানে $4.8 বিলিয়ন দাঁড়িয়েছে। কোনো মুনাফা না দিলেও গত 3 বছরের ফি বাবদ তারা $157 মিলিয়ন আয় করেছে এবং কুশনার নতুন করে আরও $5 বিলিয়ন তহবিল খুঁজছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান ট্রাম্প পরিবারের ক্রিপ্টো প্রকল্প WLF এর 49% মালিকানা $500 মিলিয়ন কিনে নেয়, যার মধ্যে $187 মিলিয়ন
ট্রাম্প পরিবার অগ্রিম পায়। এর পরপরই আবুধাবি নিয়ন্ত্রিত এমজিএক্স বাইন্যান্সে $2 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সংশ্লিষ্টতা থাকা স্টার্টআপ ভলকান এলিমেন্টস পেন্টাগন থেকে $620 মিলিয়ন ঋণ পাওয়ার পর এর বাজার মূল্য 200 মিলিয়ন থেকে এক ধাক্কায় $2 বিলিয়ন পৌঁছায়। এরিক ট্রাম্পের বিনিয়োগ করা ড্রোন প্রতিষ্ঠান এক্সটেন্ড গাজায় ব্যবহৃত হচ্ছে এবং তারা পেন্টাগন থেকে প্রায় $33.8 মিলিয়ন চুক্তি পেয়েছে। পাশাপাশি $1.5 বিলিয়ন সংযুক্তিতে শেয়ার বাজারে আসছে। এছাড়া সৌদি আরবের জেদ্দায় $1 বিলিয়ন ট্রাম্প প্লাজা সহ মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় $10 বিলিয়ন রিয়েল এস্টেট প্রকল্প চলমান রয়েছে। সেখান থেকে শুধু লাইসেন্সিং ফি বাবদ ট্রাম্প পরিবার $21.9 মিলিয়ন পেয়েছে এবং দ্বিতীয় মেয়াদে তাদের বিদেশি আয় $400 মিলিয়ন ছাড়াতে পারে। এই পাহাড় সম ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি হোয়াইট হাউসকে ঘিরে তৈরি হয়েছে তেলের ফিউচার মার্কেটে অস্বাভাবিক লেনদেনের বিতর্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণার ঠিক আগে কয়েক দফায় প্রায় $2.6 বিলিয়ন অস্বাভাবিক বাজি ধরা হয়েছিল তেলের দাম পড়ে যাওয়ার উপর। এই বিপুল সন্দেহজনক লেনদেনের বিষয়ে সিএফটিসি ও বিচার বিভাগ তদন্ত করছে। সব মিলিয়ে জ্যারেড কুশনারের এই সফর সাধারণ মানুষের মনে অনেক ধোঁয়াশার জন্ম দিয়েছে। একদিকে তিনি ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু, রক্ষক এবং কট্টর সমর্থক, অন্যদিকে তিনি মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলোর কাছ থেকে কোটি কোটি টাকার বিনিয়োগ নিচ্ছেন। তিনি কি সত্যিই গাজার সাধারণ ও অসহায় মানুষের জন্য শান্তি আনতে যাচ্ছেন, নাকি এর আড়ালে ইসরায়েলের রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং নিজের পরিবারের ব্যবসায়িক পকেট ভারী করাই তার আসল উদ্দেশ্য? তা নিয়ে আন্তর্জাতিক মহলে ঘোর সন্দেহ রয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।